رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما أجمعين ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা আজকে আমাদের অ্যারাবিক ক্লাস শুরু করতে যাচ্ছি। তো তার আগে আমি একটা বিষয় বলে নিই যে আজকে আমরা মেইনলি হচ্ছে আমাদের যে টেক্সট বুকটা আছে, এই টেক্সট বুকের আমরা কিছুটা লেসন করেছিলাম। আমরা খুব তাড়াহুড়া করে আগাবো না, আমরা একটু সময় নিব। প্রয়োজনে আমাদের যতদিন লাগে, আমরা টাইম ফিক্সড করি নাই যে এটা আসলে আমাদের কতদিনে শেষ হবে। মানে আমাদের শেষ করতে ঠিক যতটুকু সময় লাগে, আমরা ঠিক ততটুকু সময় ইনশাল্লাহ আমরা এখান থেকে নিব। আর এখানে ক্লাসে যেন আপনাদের সবকিছু কাভার হয় সেই দিকে আমার ফোকাসটা থাকবে, যে আমি ক্লাসে রিডিং পড়বো, আমার সাথে সাথে আপনারা পড়ে যতটুকু আপনাদের লার্নিংটা হয়। ঠিক আছে, এরপরে যখনই হচ্ছে আমি রিকোয়েস্ট করব যে যখনই আপনার মনে হবে একটু সময় পাবেন, তখন এই ক্লাসগুলোকে একটু রিভাইজ করতে পারেন, রেকর্ডিং গুলা একটু দেখতে পারেন, তখন একটু রিভাইজ হবে। আর এমনি কন্টিনিউয়াস ফ্লোতেও যদি থাকেন, রেগুলার ক্লাসটা অ্যাটেন্ড করেন, তাতেও আমার মনে হয় রেকর্ডিং গুলা আবার ব্যাক না করলেও যে খুব বেশি সমস্যা হবে তেমনটা না। লাস্ট পর্যন্ত আপনি যদি রেগুলার বেসিসে ক্লাসটা করেন, তাহলে পরে ইনশাল্লাহ বুঝতে পারবেন। কোরআন পড়ে যে বোঝার যে মোটিভটা নিয়ে আমরা শুরু করেছি, আলহামদুলিল্লাহ, সেটা ইনশাল্লাহ আমরা বুঝতে পারবো। ঠিক আছে, আমরা হচ্ছে এখানে যতটুকু শিখেছিলাম এইখান পর্যন্ত আমি একটু বলে থেমে গিয়েছিলাম। এই জায়গাটা থেকে আমি একটু থেমে গিয়েছিলাম। এখানে আমি শুধু বলেছিলাম যে আগেরটা আমরা যেটা দেখেছি, আগে আমরা যেটা দেখেছি, এই যে এখানে কতগুলো প্র্যাকটিস ছিল বা হচ্ছে আহ যে বিষয়গুলো আমরা এখানে দেখেন, বাইতুন ছিল, আল বাইতু। আমি যদি এখানে লিখে একটু দেখাই, যেমন হচ্ছে আমরা বলেছিলাম কি, নর্মাল হচ্ছে একটা নাউন, সেই নাউনের হচ্ছে যখন লাস্টে তানবিন থাকে, লাস্টে এই যে নাউনের লাস্টে হচ্ছে এই যে তানবিন, এটার অর্থ হচ্ছে এটা ইনডিফিনাইট, এটা হচ্ছে ইনডেফিনাইট। আর আরেকটু রিকল করি, এখানে একটা এক্সেপশন আছে। প্রপার নাউন তো সবসময় ডেফিনাইট। তো কিছু প্রপার নাউন আছে, যেমন হচ্ছে মুহাম্মাদুন, মুহাম্মাদুন, এইটাও কিন্তু দুই পেশ আছে। কিন্তু এই দুই পেশটা থাকা সত্ত্বেও আমরা এটা ইনডেফিনাইট বলতে পারছি না, এটা ডেফিনাইট। কারণ হচ্ছে এটা প্রপার নাউন। প্রপার নাউন হচ্ছে আপনি তানবিন দিয়ে লিখলেও সেটা ডেফিনাইট। কিন্তু প্রপার নাউন বাদে, এই যে প্রপার নাউন, এটা বাদে যতগুলা নাউন আছে যেটা লাস্টে হচ্ছে তানবিন, তার মানে হচ্ছে সেটা ইনডেফিনাইট। এটার অর্থ হচ্ছে এ হাউস, এ অথবা অ্যান দিয়ে অর্থ করতে হয়। এরপর এইটাকে আমরা যখন ডেফিনাইট করতে চাচ্ছি, তখন কিন্তু আমরা হচ্ছে শুরুতে হচ্ছে আল বসাচ্ছি, শুরুতে আল বসাচ্ছি, এরপরে হচ্ছে বাই, এখানে দুই পেশই বসাইলাম। আল প্লাস বাইতুন ইকুয়াল টু হচ্ছে আল বাইতুন, আল বাই। ঠিক আছে, তো এই যে দেখেন, আমরা যখন আলিফ লাম যোগ করছি শুরুতে, লাস্টের হচ্ছে তানবিন যেটা ছিল, এই যে লাস্টে যে তানবিন যেটা ছিল সেটা উঠিয়ে দিয়ে আমরা হচ্ছে সিঙ্গেল করে ফেলেছি, আমরা সিঙ্গেল করে ফেলেছি। তো এটা হচ্ছে আমরা দেখেছি। এখন এর বাইরে, এর বাইরে আরেকটি ইস্যু আমাদের সামনে এসছে। সেটা হচ্ছে যে আপনারা যদি এখানে একটা লেটার খেয়াল খেয়াল করেন, এখানে কি আছে, নাজমুন আছে না? নাজমুন আছে, আমরা ওইটাকে একটু লিখি। এখানে আমরা যদি একটু লিখি, নাজমুন কথাটাই লিখবো, মানে আস্টার। এখানে হচ্ছে নাজমুনটা যদি একটু লিখি, নুন জবর না, জিমের উপরে হচ্ছে সুকুন, মিমের উপরে দুই পেশ, নাজমুন। নাজমুন এটা তো প্রপার নাউন না, এটা যেহেতু প্রপার নাউন না, মানে মিনিং যাই হোক, আমি বলে দিচ্ছি যে এটা প্রপার নাউন না। উপরে তাসবিদ আছে, তার মানে হচ্ছে এটা হচ্ছে ইনডেফিনাইট। এই ইনডেফিনাইট কে ডেফিনাইট করতে হলে আলিফ লাম যোগ করব, তারপরে হচ্ছে, এরপরে হচ্ছে
নাজ মুনটাকে হয়ে যাবে হচ্ছে নুন জবর না, জিমের উপরে সুকুন, এইভাবে হওয়ার কথা, একটু খেয়াল করেন। এইভাবে আমাদের হচ্ছে হওয়ার কথা। এই যে নুন আছে, নুনের উপরে কি আমাদের এখানে একটা জবর ছিল না? তো এখানেও তো আমাদের হচ্ছে এক জবর হওয়ার কথা, কিন্তু এটা না লিখে আমরা হচ্ছে কেন দেখেন তো এখানে হচ্ছে লিখছি কি নুনের উপরে হচ্ছে সাদ্দা জিম, জিমের উপরে সুকুন আর নাজমু। এই যে নুনের উপরে কিন্তু তাসদিদটা হচ্ছে ছিল না। এই নুনের উপরে যে তাসদিদ আছে, এই তাসদিদটা কিন্তু হচ্ছে আমরা বায়তু লিখার সময় দেই নাই, তাহলে এখানে কেন দিচ্ছি? এই যে এখানে যদি খেয়াল করেন নাজমুন, এখানেও হচ্ছে উচ্চারণ করার সময় কি নুনের উপরে আমরা হচ্ছে একটা তাসদিদ বসাচ্ছি। এটা কেন দিচ্ছি, এটা করছি কারণ হচ্ছে এখানে আমরা হচ্ছে অ্যারাবিকের কিছু লেটার আছে, যে লেটারটা হচ্ছে আলিফ লামের পরে, মানে কোনো নাউনের সাথে যখন আলিফ লাম যোগ করতে যাবেন, সেই নাউনের শুরুর লেটারটা যদি সান লেটার হয়, তাহলে সেটার উপরে তাসদিদ দিতে হয় এবং লামের উচ্চারণ করা যায় না। আর সেই লেটারটা যদি, যে নাউনটার শুরুতে আপনি আলিফ লাম বসাচ্ছেন, সেই নাউনটার শুরুর লেটারটা যদি আপনার লুনার লেটার হয় বা হচ্ছে মুন লেটার হয়, তখন সেটার উপরে আপনার সাদ্দা বা তাসদিদ বসে না, তখন লামের উচ্চারণটা করতে হয়। তো এখানে বেসিক্যালি হচ্ছে আমরা যে মুসহাফ, মানে আমরা যে কোরআনের কপিটি ইনশাল্লাহ পড়বো, সেখানে জের জবর পেশ দেওয়া থাকবে। তাজবিদের নিয়ম জানা থাকলে কি আমরা এখানে উচ্চারণ করতে গিয়ে কি উচ্চারণ করি, আন নাজমু। আর হচ্ছে আগেরটা বলেছিলাম আল বাই তু। তো এইভাবে কিন্তু আমরা হচ্ছে উচ্চারণটা জানি, উচ্চারণটা আমাদের হচ্ছে জানা আছে। তো এখানে উচ্চারণটা যেহেতু হচ্ছে আমাদের জানা আছে, সেহেতু হচ্ছে এখানে আমার এটা না জানলেও চলে, কিন্তু হচ্ছে আমরা যেহেতু আলিফ লাম যোগ যোগ করে দিয়ে শুধু একটা কি এখানে লাস্টের হচ্ছে কি যেটা হচ্ছে তানবিন আছে, তানবিনটা হচ্ছে একটা সিঙ্গেল হয়ে যায়, আর শুরুতে আলিফ লাম যোগ করলে পরে আমার ডেফিনাইট হয়ে যায়। তো এইখানে কেন যে এটা আসছে সেটা দেখে আপনারা যেন কনফিউজড না হন, এই জন্য জাস্ট এটা বলেছি। এটা আসলে যেটা বলবো যে এটা আসলে গ্রামারের কোনো নিয়ম না, কিন্তু এরাবরা উচ্চারণ করতে করতে কিছু সময় এখানে আলের উচ্চারণ করতে করতে সে আলটা হচ্ছে মাঝখান দিয়ে হারিয়ে গেছে, এই ফার্স্টের লেটারটা রিপিট হয়ে গেছে। তো এটা আপনার হচ্ছে বলার ক্ষেত্রে, যেমন এখানে যদি উচ্চারণ করতে যান আল শামসু, এটা কিন্তু কষ্ট হচ্ছে উচ্চারণ করতে। তো শুরুর দিকে আল শামসু ছিল, সেটা আস্তে আস্তে এভলিউশন হয়ে আশ শামসু হয়ে গেছে, মানে সেটা উচ্চারণ করতে করতে, মানে ভাষার তো বিবর্তন হয়। এরপরে হচ্ছে শুরুতে দেখেন এখানে আক কমারু বলাটা কিন্তু কষ্টকর, আল কমারুটা হচ্ছে বলাটা একটু বলার দিক দিয়ে সহজ। তো এখানে কেন তার সাদ্দা আসছে, আর এখানেও আলিপ্লাম বসিয়েছি, এখানেও আলিপ্লাম বসিয়েছি, আলিপ্লাম বসিয়ে সেটাকে ডেফিনাইট করেছি, কিন্তু এখানে হচ্ছে কেন তাসদিদ বসিয়েছি আর এখানে তাসদিদ বসা নাই, সেই কারণটা বোঝার জন্যই আপনার এই রুলসটা দরকার আছে। তাছাড়া অন্য কোথাও আপনার এটার অ্যাপ্লিকেশন আপনারা পাবেন না, না জানা থাকলেও চলবে। এটা দেখলেই বুঝে নিবেন আলিফলাম কোন একটা নাউনের সাথে আমরা আলিফলাম যোগ করে ডেফিনাইট করেছি, এবং আলিফলামের পরে যেহেতু যে নাউনটা আমরা কি করেছি ডেফিনাইট করেছি, সেই নাউনের প্রথম লেটারটা যেহেতু সোলার লেটার আছে, এই জন্য এখানে তাই বসেছে। শুধু এতটুকু জানা থাকলেই চলবে। আর এটা শুধুমাত্র আপনারা যখন তাজবিদ কোর্স শেষ করে যখন হচ্ছে আপনারা কোরআনটা পড়তে যাবেন, তখন এই জিনিসটা একটু কাজে লাগতে পারে, তারপর খুব একটা যে লাগবে তেমনটাও না, কারণ ওখানে তো তাজদিদ দেওয়াই থাকে, যে জবর পেশ তো দেওয়াই থাকে, এখানে খুব একটা কাজে লাগবে না, না জানা মানে একটু। তাছাড়া 14টা লেটার আসলে জেনে মনে রেখে কোথায় হচ্ছে তাজদিদ হবে কোথায় হবে না, এটা একটু ক্রিটিক্যাল, একটু টাফ। ঠিক আছে। আচ্ছা, আমরা এর পরে যেটা আছে, আমরা একটু আমাদের বইয়ে ফিরে যাব, জাস্ট এটা বোঝানোর জন্য। এই জন্য দেখেন এখানে আমরা কি করেছি, নাজমনের সাথে আলিফলাম যোগ করে সেটাকে ডেফিনাইট করেছি, নাজমন হয়ে গেছে কি আন নাজ মু। রজুলুন যেটা হচ্ছে ইনডেফিনাইট ছিল, সেটাকে ডেফিনাইট করেছি আলিফলাম যোগ করে আর রজু লু। এখানে আর রজুলু বলছি কারণ হচ্ছে এখানে এই যে র, জিম আর হচ্ছে লাম, এই তিনটা লেটারের হচ্ছে প্রথম লেটারটা যেহেতু রটা যেহেতু হচ্ছে আমার এখানে সান লেটার,
রটা যেহেতু সান লেটার, এই জন্য র এর উপরে কি হয়েছে, র দিয়ে নাউন শুরু হয়েছে, এবং এই নাউনটা দিয়ে এই নাউনটাকে যখন আমরা আলিফ লাম দিয়ে ডেফিনাইট করছি, এই জন্য র এর উপরে হচ্ছে তাসদিদ আসছে। তো এই নিয়মটা আসলে কোথাও গিয়ে আপনার কাজে লাগবে না, শুধুমাত্র আপনি যদি জের জবর পেশ ছাড়া অ্যারাবিক করতে চান সেই ক্ষেত্রে আপনার এটা কাজে লাগবে। তবে এখানে ওইটা ডিফারেন্ট মোটিভ, তো ওটা এমনি শিখতে শিখতে আমরা হচ্ছে অ্যারাবিক কোর্সটা করতে করতে যতটুকু শিখি ওইটুকুতেই শুধু ফোকাসটা রাখবেন। আর মেইন ফোকাসটা রাখবেন আমার কোরআনটা বুঝতে হবে। আমার যে রিটেন যে কোরআন আছে আল্লাহর রহমতে আমি সেই কোরআনটা বুঝতে চাই, এই মোটিভটা মাথায় রাখলে পরে অনেকটা আপনার হচ্ছে মানে কিছু কিছু বিষয় কোন বিষয়গুলোকে একটু কম ফোকাস করবেন সেটা আমি ক্লাসে বলে দিব ইনশাল্লাহ। তো সেভাবে একটু দেখলেই চলবে। আর যদি আপনারা মনে করেন আরো একটু ডিপলি জানতে চান তাহলে এটার নিয়মটা একটু ভালো মতো জেনে নিন। এখানে দেওয়াই আছে, এই যে এটার মধ্যে হচ্ছে দেওয়াই আছে। এখানে এটা একদিন আলোচনাও আমরা করেছিলাম। ঠিক আছে, এখানে আলোচনাও করেছিলাম। কিন্তু আপনার কোরআন বুঝতে হলে ঠিক যতটুকু লাগবে সেইটুকু জায়গাটা আমি শুধু একটু বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, এখানে দেখেন দ্বিগুণ, দ্বিগুণ আছে, সেটাকে আমরা কি করেছি আলিফ লাম যোগ করেছি, এবং দালটা যেহেতু হচ্ছে সান লেটার সেহেতু আমরা দালের পরে তাসদিদ দিয়ে এখানে কি করেছি আদ দি কু। এখানে ত লিবুন, তটা হচ্ছে সান লেটার, এই জন্য আলিফ লাম যোগ করার কারণে ত এর উপরে হচ্ছে সাদ্দা হয়েছে বা তাসদিদ হয়েছে, এই জন্য ত লিবুন থেকে আর ত লিবুন, মানে তলিবুন হচ্ছে আর স্টুডেন্ট আর তলিবু হচ্ছে দা স্টুডেন্ট। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা দেখেন একটু ম্যাচিং আছে, এটা আপনারা একটু রিডিং পড়ে নিজের মতো করে একটু প্র্যাকটিস করলে চাইলে করতে পারেন, না করতে চাইলে ইগনোর করতে পারেন। আর এখানে মেইনলি হচ্ছে যতগুলা নতুন কিছু এখানে শব্দ ব্যবহার করা হয়েছে এই লেসনের মধ্যে, আল কালিমাতু জাদিদাতু, আল কালিমাতু জাদিদাতু মানে হচ্ছে নিউ ওয়ার্ড। মানে এই যে লেসন, আমরা যে লেসনটা পড়ছি এই লেসনের মধ্যে নতুন কি কি শব্দ আছে সেটার এখানে লিস্ট একটা দেওয়া আছে। এটা আপনারা এই যে ইংলিশ যে হচ্ছে কি আছে, এই যে ইংলিশ কি, এটার যে আমরা লেসন যে থ্রি, দেখেন এই লেসন থ্রি এর হচ্ছে এই যে লাস্টে হচ্ছে আপনার ইয়ে আছে। এবার প্রত্যেকটা লেসনের হচ্ছে লাস্টে আপনার বলে দেওয়া আছে, এই মিনিং গুলো আসলে দেওয়া আছে। আচ্ছা, এখানে দেখেন আমরা এটা একটু দেখি, এটা জাস্ট একটু রিডিং পড়ি। এখানে দেখুন আছে কি, এটা একটা, আমি বলেছি কি আপনারা তো এখন সেন্টেন্স কোনটা আর ফ্রেজ কোনটা সেটা বুঝতে পারবেন না, অনেক ক্ষেত্রে আপনার ওয়ার্ড ডিটেক্ট করতেই সমস্যা হয়ে যাবে আসলে কোনটা ওয়ার্ড। ঠিক আছে, তো যেহেতু আপনারা একেবারে বিগিনিং স্টেজে আছেন সেহেতু আমি বলবো যে কোন একটা হচ্ছে আপনার ইয়ার শেষে কোন একটা অ্যারাবিকের পরে দেখেন এখানে একটা ফুল স্টপ আছে না, ডট আছে, এই ডট অথবা হচ্ছে কোয়েশ্চেন মার্ক যেটাই থাক, আপনি যখন ডট এবং কোয়েশ্চেন মার্ক দেখবেন তো সেই ক্ষেত্রে এটাকে ধরে নেবেন এটা একটা সেন্টেন্স। ঠিক আছে, তো এটা যখন সেন্টেন্স তখন আমরা কি করেছি, আমরা একটা মানে বলেছি না অ্যারাবিকে দুই ধরনের সেন্টেন্স, একটা হচ্ছে নমিনাল সেন্টেন্স আর একটা হচ্ছে ভার্বাল সেন্টেন্স। এই যে যে কথাগুলো বারবার করে রিপিট করি এই কথাগুলো একেবারে বইয়ের শেষ পর্যন্ত রিপিট হবে, এটা হচ্ছে ফাউন্ডেশন বা বেসিক। আচ্ছা, এখানে দেখেন শুরুতে আমরা একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, কারণ এটা কেন সেন্টেন্স বলছি আমরা সিম্পলি এখন ইনিশিয়াল স্টেজে দেখবো যে এখানে কি আছে, লাস্টে একটা ডট আছে বা ফুল স্টপ আছে, এই জন্য আমরা বলে ধরেই নিচ্ছি এটা একটা সেন্টেন্স। তো এটা একটু রিডিং করেন, দেখেন এখানে আন নাজমু, আন নাজমু, আন নাজমুটা হচ্ছে আলিফ লাম যোগ করে কি করেছে একটা নাউনকে ডেফিনাইট করেছে, তাই না? তো এটা হচ্ছে আলিফ লাম যুক্ত একটা ডেফিনাইট নাউন। তো এরপরে দেখেন কি আছে বাইদুন, বাইদুন মানে হচ্ছে নিয়ার, এটা কিন্তু ইনডেফিনাইট। ঠিক আছে, এটা হচ্ছে প্রথমটা হচ্ছে ডেফিনাইট আলিফ লাম যুক্ত ডেফিনাইট, পরেরটা হচ্ছে ইনডেফিনাইট। এবং আমরা কি বলেছিলাম কোন নাউন দিয়ে যদি কোনো বাক্য শুরু হয়, যেহেতু এটা আমরা দেখছি ফুল স্টপ আছে তার মানে এটা একটা অবশ্যই কি একটা সেন্টেন্স বা বাক্য। তো সেটার শুরুটা কি যদি নাউন দিয়ে হয় তাহলে পরে হচ্ছে সেটা হচ্ছে নমিনাল সেন্টেন্স হবে, এবং সেটার দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট। তো এখানে আমরা দেখব প্রথমে আর বলেছিলাম কি যে মানে নমিনাল সেন্টেন্সের দুইটা পার্ট, একটা হচ্ছে সাবজেক্ট একটা প্রেডিকেট। আর হচ্ছে সাবজেক্ট কোনটা, শুরুতে যে নাউন অথবা প্রোনাউন দিয়ে আমি সেন্টেন্সটা শুরু করছি সেই নাউন অথবা প্রোনাউনই হচ্ছে আমার সেন্টেন্সের সাবজেক্ট, বাকি যেটা থাকবে সেটা হচ্ছে প্রেডিকেট। এবং সাবজেক্ট বেশিরভাগ ক্ষেত্রে ডেফিনাইট আর প্রেডিকেট বেশিরভাগ ক্ষেত্রে ইনডেফিনাইট। এই নিয়মটা বলেছিলাম, না জানা থাকলেও চলবে, কারণ
ওটা ইগনোর করানোর সুযোগ আছে। শুধুমাত্র একটা জিনিস মনে রাখবেন, নমিনাল সেন্টেন্সের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট হচ্ছে যে শুরুতে যে নাউন অথবা প্রোনাউন দিয়ে যে নমিনাল সেন্টেন্সটা শুরু হয়েছে, সেই নাউন অথবা প্রোনাউন হচ্ছে সাবজেক্ট, বাকি অংশটা প্রেডিকেট। আর ওই শুরুর যে হচ্ছে নাউন অথবা প্রোনাউন, যেটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে, সেটাকে আরবিকে বলা হয় মারফু। সেটা হচ্ছে আমরা তিনটা কেস পড়েছি না, যে নাউনের শেষে জবর হতে পারে, জের হতে পারে, পেশ হতে পারে, মানে দাম্মা হতে পারে, ফাতা হতে পারে, কাসরা হতে পারে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যখন নাউনের লাস্টে হচ্ছে কি হবে, মানে যখন নাউনটা সেন্টেন্সের সাবজেক্টের রোল প্লে করবে, সাবজেক্ট হিসেবে বসবে, তখন হচ্ছে সেটা নমিনেটিভ। নমিনেটিভ বা মারফু অথবা নাউনের শেষে পেশ হবে। এটা একটু মনে রাখবেন। এটা অনেকবার বলবো, এটা একটা সময় পরে গিয়ে দেখবেন অটোমেটিক্যালি ব্রেনে চলে আসছে। তো এখানে আমি যদি এভাবে বলি যে আন নাজমু বাইদুন, এখানে সাবজেক্ট কোনটা? আন নাজমুটা হচ্ছে সাবজেক্ট, বাইদুন হচ্ছে প্রেডিকেট। তো এখানে আমরা বলেছি সাবজেক্টও কি হবে, মারফু, মানে হচ্ছে সাবজেক্ট। মারফু মানে হচ্ছে সাবজেক্ট হিসেবে যে নাউনটা বসে তার লাস্টে পেশ, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা পেশ আছে। আবার যেটা প্রেডিকেট, সেই প্রেডিকেটটাও হচ্ছে কি, প্রেডিকেটটা হচ্ছে মারফু। যেহেতু প্রেডিকেটটাও বলছি মারফু, এখানে দেখেন প্রেডিকেটেরও লাস্টের যে হচ্ছে কি বাইদুনের হচ্ছে লাস্টে কি আছে, উন আছে না, তানবিন আছে, বা মানে পেশ আছে আর কি, দাম্মা আছে, ডাবল দাম্মা। তো এই জন্য দেখেন আমরা ওই রুলস অনুযায়ী হচ্ছে আমরা যদি বলি যে এই নাউনটার হচ্ছে দুইটা পার্ট আছে, মানে নাউন বলছে এই বাক্যটার দুইটা পার্ট আছে। এটা যেহেতু নাউন দিয়ে শুরু হচ্ছে, নাজমুন, নাজমু হচ্ছে নাউন, আর নাজমুটা হচ্ছে নাউন, এবং হচ্ছে নাউন দিয়ে শুরু হওয়ার কারণে এটা নমিনাল সেন্টেন্স। নমিনাল সেন্টেন্সের দুইটা পার্ট আমরা এখন খুঁজে বের করার চেষ্টা করব, যে সাবজেক্ট কোথায় আছে, প্রেডিকেট কোথায় আছে। তো সাবজেক্ট দেখতে হলে শুরুতে বলেছে যে নাউন অথবা প্রোনাউন দিয়ে শুরু হয়েছে, সেটাই সাবজেক্ট। এখানে সাবজেক্ট হচ্ছে আন নাজমু, এবং এই সাবজেক্টটা হচ্ছে মারফু। ঠিক আছে, এই সাবজেক্টটা মারফু, কারণ এই সাবজেক্টের লাস্টে অবশ্যই কি হবে, পেশ হবে। এরপরে বাইদুন, সেটা হচ্ছে প্রেডিকেট, সেন্টেন্সের প্রেডিকেট, এবং এটাও হচ্ছে মারফু। এই জন্য এখানে লাস্টে দালের উপরে পেশ আছে। এরপরে গুলো আমি শর্টে বলে যাব, এত ডিটেলসে বলবো না। এখানে দেখেন আছে আর রাজুলু ওয়াকিফুন, এটা ডট থাকার কারণে এটা একটা সেন্টেন্স, মানে লাস্টে ফুল স্টপ আছে, এই জন্য এটা সেন্টেন্স। তো এখানে সাবজেক্ট কোনটা, আর রাজুলু হচ্ছে সাবজেক্ট, ওয়াকিফুন হচ্ছে প্রেডিকেট। মানে সাবজেক্ট, আর রাজুলু এটা হচ্ছে সাবজেক্ট হিসেবে বসার কারণে এটা হচ্ছে পেশ হয়েছে বা মারফু। ওয়াকিফুনটাও হচ্ছে মারফু, এবং এটা একটা প্রেডিকেট, এই সেন্টেন্সের প্রেডিকেট। এরপরে দেখেন আসুকারু কুলউন, তাহলে এখানে সাবজেক্ট কোনটা, আসুকার হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্ট অলওয়েজ মারফু। কুলউন, কুলউনটা হচ্ছে প্রেডিকেট, প্রেডিকেটও মারফু। এরপরে দেখেন আছে আত্মলিবু মারিদুন, আত্মলিবুটা হচ্ছে এখানে সাবজেক্ট, মারিদুন হচ্ছে প্রেডিকেট, আর সাবজেক্ট অলওয়েজ মারফু, মানে এই জন্য তলিবুনটাও মারফু, আর তলিবুটাও মারফু, মারিদুনটাও মারফু। আদ্দিকু, আদ্দিকুটা দেখেন, আদ্দিকু জামিলুন, এখানে হচ্ছে কি এটা, এটা একটা সেন্টেন্স, সাবজেক্ট কোনটা, আদ্দিকুটা সাবজেক্ট, জামিলুন হচ্ছে প্রেডিকেট, এবং হচ্ছে কি আদ্দিকুটা মারফু, জামিলুনটাও মারফু, যেহেতু সাবজেক্ট এবং প্রেডিকেট উভয়ই হচ্ছে মারফু। এরপরটা কি আছে, আদ দাফতারু জাদিদুন, তো সাবজেক্ট কোনটা, আদ-দাফতারু সাবজেক্ট, জাদিদুন হচ্ছে প্রেডিকেট, এবং দুইটাই কি দাফতারুটাও হচ্ছে মারফু, জাদিদুনটাও মারফু, কারণ সাবজেক্ট প্রেডিকেট অলওয়েজ মারফু। এরপর কি আছে, তাজিরুন গনিউন, আর তাজিরু গনিউন, আর তাজিরু হচ্ছে সাবজেক্ট, গনিউন হচ্ছে প্রেডিকেট, এবং সাবজেক্ট আর প্রেডিকেট উভয়ই হচ্ছে মারফু। এরপরে দেখেন আছে দুক্কানু, আর দুক্কানু মাফতুহুন, সাবজেক্ট হচ্ছে আর দুক্কানু, মাফতুহুন হচ্ছে প্রেডিকেট, এবং সাবজেক্ট এবং প্রেডিকেট দুইটাই মারফু। এই জন্য দেখেন এখানে নুনের উপর পেশ আছে, হায়ের উপরে দুই পেশ আছে, মানে পেশ আছে, একটা হোক অথবা দুইটা হোক পেশ থাকবে। আল ওয়ালাদু হচ্ছে, এখানে আল ওয়ালাদু ফাকিরুন, তো এখানে সাবজেক্ট কোনটা, আল ওয়ালাদু হচ্ছে সাবজেক্ট, ফাকিরুন হচ্ছে প্রেডিকেট, এবং সাবজেক্ট আর প্রেডিকেট দুইটাই মারফু, এই জন্য দালের উপর পেশ, রয়ের উপরে দুই পেশ। এরপরে কি আছে, আত্তুফাহু লাজিজুন, তো এখানে সাবজেক্ট হচ্ছে আত্তুফাহু, এবং এটা মারফু, লাজিজুনটা হচ্ছে প্রেডিকেট, এটাও মারফু। আত-তবিবু তয়িলুন, এখানে হচ্ছে আত-তবিবুটা সাবজেক্ট এবং মারফু, তয়িলুনটা হচ্ছে প্রেডিকেট এবং মারফু। ঠিক আছে,
এরপরটা যেটা আছে ওয়াও অর্থ হচ্ছে অ্যান্ড, মানে কনজাংশন। আল মুদারিসু কসিরুন, ঠিক আছে, এখানে আল মুদারিসুটা সাবজেক্ট, কসিরুন হচ্ছে প্রেডিকেট। এবং আল মুদারিসুটাও হচ্ছে মারফু, দেখেন সিনের উপর পেশ আছে। আবার হচ্ছে কি কদি, সরি, কসিরুনটাও হচ্ছে কি এখানে প্রেডিকেটটাও কি মারফু, এই জন্য এটার উপরে পেশ আছে, মানে ডাবল পেশ আছে আর কি। সিঙ্গেল হোক আর ডাবল হোক দুই পেশ থাক, মানে তারপর সেটা যদি ইনডেফিনাইট হয় দুই পেশ হবে, আর আলিফ লাম যোগ থাকলে সেটা এক পেশ হবে। এইটাই নিয়ম। আচ্ছা, এখানে দেখেন ইকরা ওয়াক্তুব মা দপ্তি আওয়াখিরিল কালিমাতি, মানে এখানে যে আগের বার আমরা প্র্যাকটিস করেছিলাম না, এই যে এখানে বায়ের উপর কি হবে, এক পেশ হবে না দুই পেশ হবে সেটা। আবার এখানে হচ্ছে কি র আছে না লাস্টের লেটার, এই র এর উপর এক পেশ হবে না দুই পেশ হবে, এটাই যে আলিফ লাম দিয়ে প্র্যাকটিস করা, এর বেশি কিছু না, ঠিক আছে। আমরা যেহেতু এটা পড়ে গেছি, এটা আপনার হচ্ছে এখানে আপাতত এটা আপনারা নিজেরা চাইলে পড়ে নিতে পারেন। এই যে এখানে এই কথাগুলাই বলেছে, আমরা যে সান লেটার মুন লেটারের যে ডিটেলস আলোচনা এর আগে ইনশাল্লাহ করেছি, সেটাই এখানে এখানে বলেছে। এই যে আসাম, এই যে আল হুরুফুস শামসিয়াতি, মানে এটা হচ্ছে সোলার লেটার। আর আল হুরুফুল মানে কমারিয়াতি, এটা হচ্ছে লুনার লেটার বা হচ্ছে মুন লেটার। এটা হচ্ছে এখানে সিরিয়ালে দেওয়া আছে। তো বলেছে এই সিরিয়ালটাই 14 14টা মুখস্থ করে এটা মনে রাখা কারো পক্ষে সম্ভব না, এটা পড়তে পড়তে অটোমেটিক্যালি চলে আসে। ঠিক আছে, কোথায় আলিফ লাম উচ্চারণ, লামের উচ্চারণ হয়, আলিফ লাম যুক্ত নাউনের ক্ষেত্রে কোথায় লামের উচ্চারণ হয় আর কোথায় হয় না, এটা আসলে কোরআন পড়তে পড়তে ওটা অটোমেটিক্যালি আপনার মধ্যে গ্রো করবে। আর এইখানে তো আমার দেওয়াই থাকবে, যখনই দেখবেন যে হচ্ছে আলিফ লামের পরে তাসদিদ আছে, তার মানে কি ওটা নিশ্চিত নিশ্চিত সান লেটার, ওখানে আর কি হবে না, লামের উচ্চারণ হবে না। ওইটুকু মনে রাখলে আপনি রিডিং করতে পারবেন, এই 14টা লেটার আপনার মনে না রাখলেও সমস্যা হবে না ইনশাল্লাহ। তো এরপরে কিছু তামরিনে যেখানে প্র্যাকটিস আছে, তো এই প্র্যাকটিসটা আমি ইচ্ছা করে স্কিপ করে যাচ্ছি, কারণ আমাদের এর পরেও এটা রিপিট আছে, তো এর বাইরে আমাদের কিছু লার্নিং আছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমি যতটুকু পারি একটু শর্টে দেখানোর চেষ্টা করব। আচ্ছা, আজকে আমরা নতুন একটা কিছু শিখবো। এই যে যে যতটুকু পড়িয়েছি এই পর্যন্ত, যতটুকু বলেছি এগুলা কিন্তু রিপিট, শুরুর হচ্ছে কোনো না কোনো লেসনের সাথে ওটুকু মিলে যায়। এখন যেটা শিখবো সেটা হচ্ছে তাজবিদের নিয়মটা, মেইনলি হচ্ছে কিছু দুইটা বিষয় শিখবো তাজবিদের নিয়ম অনুযায়ী। দুইটা মানে তাজবিদ যদি শিখেন কোরআন কিভাবে পড়তে হয় সেটা শিখতে গেলে আপনার এই নিয়মগুলো হচ্ছে, মানে আপনাকে হয়তো শিখিয়েছে, তো সেখানে হচ্ছে আমরা হচ্ছে একটু দেখবো। কিন্তু শেখানোর পর কিছু অ্যাডিশনও আছে, কিছু অ্যাডিশনও আছে যেটা তাজবিদ আবার কাভার করে নাই, সেটা আমরা দেখব। তো আমি বলেছিলাম না যে আমার হচ্ছে আলিফ, আলিফের উপরে কখনোই আপনি জের জবর পেশ কিছু বসাইতে পারবেন না। আলিফের উপরে জবর জের অথবা পেশ কোনো কিছুই আপনি এইভাবে লিখতে পারবেনই না। এটা হচ্ছে গ্রামাটিক্যালি হচ্ছে রং, ঠিক আছে, এটা আমি যদি বলি এটা হচ্ছে টোটালি রং। তো এখানে আপনাকে কি করতে হবে, আলিফের উপরে জবর বসাইতে হলে ছোট্ট করে একটা হামজা লিখে এরপরে জবর বসাইতে হবে। জের লিখতে হলে নিচে একটা হামজা দিয়ে জের লিখতে হবে। পেশ লিখতে হলে উপরে একটা হামজা দিয়ে পেশ। এই জন্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে যে কোরআনগুলো আছে ওটা আমি এখন আর স্টাডি করি না। আমি হচ্ছে মদিনা থেকে যে কপিগুলো আছে বা আমি যে বইগুলো পড়ি ওটা বেশিরভাগই আপনার বাইরের পাবলিকেশন। আর সেখানে এই রুলসটা স্ট্রিক্টলি ফলো করা হয় একমাত্র আপনি ইন্ডিয়াতে। ইন্ডিয়া মানে ইন্ডিয়ার মধ্যে তো এখানে হচ্ছে বাংলাদেশ আর হচ্ছে ইন্ডিয়া, ঠিক আছে। এই দুইটা কান্ট্রিতে আপনার এই ধরনের কপি পাওয়া যায় এবং বেশিরভাগই এটা, ঠিক আছে। এই মিস্টেক গুলা দেখবেন আছে, এটা কমন মিস্টেক, এটা কখনোই করা যাবে না। এখানে দেখেন আমরা বলেছি কি এইভাবে হচ্ছে কি আলিফের উপরে যে জবর বসাইতে হলে সেটা উপরে হামজা লিখে আপনি এইভাবে বসাইতে পারেন যে জবর পেশ। আর নিয়ম হচ্ছে কি, লিখার নিয়ম হচ্ছে জবর আর পেশটা হচ্ছে বসাইতে হলে উপরে হামজা দিতে হয়। আর জের লিখতে গেলে হচ্ছে সেটা এক জের হোক আর দুই জের, এটা আপনি এক জের মানে দুই জের দুই পেশ করে দিলেও হচ্ছে নিয়মটা একই। আর হচ্ছে জেরের ক্ষেত্রে কি নিচে বসাইতে হয় হামজাটাকে, হ্যাঁ। তো এইটার বাইরে হচ্ছে আমি যেটা বলবো, এই যে যেটা আমি বলছিলাম যে এখানে হচ্ছে একটা বিষয় আমরা শিখেছি কি আলিফের উপরে কখনোই জের জবর হবে না, আলিফ যেভাবে আছে ওভাবেই থাকবে। যদি আলিফের উপরে জবর জের পেশ অথবা এক জবর এক জবর এক জের অথবা দুই জবর দুই জের দুই পেশ যেটাই আপনি বসান না কেন,
সেটা আসলে আলিফ থাকে না, হামজা হয়ে যায়, এটা আমাদের জানা কথা। তো এই যে হামজা হয়ে যাচ্ছে, এটাকে একটা নাম দিয়েছে। এইটারই হচ্ছে নাম আছে, দেখেন এই যে এখানে দেওয়া আছে, এটাকে একটা নাম দিয়েছে হামজাতুল কতই। ঠিক আছে, হামজাতুল কতই। এটাকে হচ্ছে গ্রামাটিক্যাল অ্যারাবিক গ্রামারের একটা টার্মিনোলজি, যেটাকে এই যে আমরা কি বলছি, যখন আমি আলিফের উপরে জের জবর বসাচ্ছি এবং সেটা যখন হামজা হয়ে যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে হামজাতুল কতই। ঠিক আছে, হামজাতুল কতা, কতাও বলা হয়, হামজাতুল কাতা। তো হামজাতুল কাতা আমরা বলে থাকি। ঠিক আছে, তো এটা হচ্ছে হামজাতুল কাতা। ঠিক আছে, যে এটা উচ্চারণ করতে হবে, এটা উচ্চারণ করতে আপনি বাধ্য। জের জবর পেশ দিলে পরে সেটা আপনি, যে আলিফের উপরে জের জবর পেশ হইলে পরে সেটা হামজা হয়ে যায়। আর এই যে হামজাটা, সেটাকে আমরা বলছি হামজাতুল কাতা, এবং এটা এভাবে জের জবর পেশ থাকলে এটা অবশ্যই অবশ্যই আপনি উচ্চারণ করতেই হবে, না উচ্চারণ করে উপায় নাই। এরপর আরেকটা আমরা হচ্ছে যেটা, যে আলিফের যে বিষয় আছে না, যে আলিফের উপরে আপনি জের জবর পেশ বসাইতে পারেন না। আপনি দেখবেন কিছু জায়গায় হচ্ছে এইভাবে করে ফাঁকা আলিফ থাকবে। ঠিক আছে, তবে নর্মালি এটা থাকে না, নর্মালি এটা থাকে না এইভাবে না লিখে। আপনার হচ্ছে নিয়মটা হচ্ছে এর মাথার উপরে এই যে এই ধরনের একটা সিম্পল একটা সদের মতো একটা সাইন থাকে। ঠিক আছে, এইটাকে বলা হয় আমজাতুল ওয়াসাল, যেটা আমরা উচ্চারণ করি না। ঠিক আছে, এটার আমরা মানে কিছু ক্ষেত্রে উচ্চারণ করি, কিছু ক্ষেত্রে উচ্চারণ করি না, তবে এটার উপরে জের জবর কখনোই আপনি বসাইতে পারবেন না, এটা টোটালি রেস্ট্রিক্টেড। আপনি কখনোই এই এই যে হামজাতুল ওয়াসাল, এই যে যেটাকে আমরা কি আলিফের উপরে হচ্ছে কি আমরা ছোট্ট করে একটা সদের মতো সাইন দিচ্ছি, এটাকে বলা হয় হচ্ছে কি, মানে সিম্পলি আলিফ লেখা না লিখে ওরা হচ্ছে এইভাবে করে লিখে। ঠিক আছে, এইভাবে করে একটা লিখে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এইটা হচ্ছে আসলে কোনোভাবে এর উপরে জের জবর পেশ বসানোর সুযোগ নাই, আর এটা কিছু সময় উচ্চারণ করা হয় আর কিছু সময় উচ্চারণ করা হয় না। তো আমরা একটু শর্টে যদি দেখি কখন উচ্চারণ করা হয়, সেটা যদি দেখি, মানে আলিফ লামের ক্ষেত্রে, আলিফ লামের এই যে শুরুতে যে আলিফ আছে না, এটা কিন্তু হামজাতুল ওয়াসাল। ঠিক আছে, মানে এটার উপরে জের জবর পেশ বসানো যায় না। তো মনে করেন আলিফ লাম যুক্ত একটা শব্দ, আলিফ লাম যুক্ত একটা শব্দ আল বাই তু। ঠিক আছে, আল বাইতু না লিখে আমি হচ্ছে যদি লিখি আলহামদু, আমরা পরিচিত তাই না, আলহামদু, এটা হচ্ছে হামজাতুল ওয়াসাল হাম দু। তো এই যে আলহামদু লিখছি না, এই যে এইটা কিন্তু আমরা নিয়মে কি শিখেছি, আমরা তাজবিদের নিয়ম শিখতে গিয়ে দেখেছি যে এই যে আলহামদু লিখছি না, এই যে শুরুতে কি আছে আমার, এটার উপরে আমি জের জবর, এই যে শুরুতে যে আলিফ আছে, আলিফের উপর ছোট্ট করে একটা সদ আছে, এটার উপর আমি কখনোই জের জবর বসাইতে পারবো না। কিন্তু এখানে যে আলিফ লামের উপরে যে আলিফ লামের যে প্রথম যে আলিফটা আছে, সেটার উপর যেহেতু আমরা জের জবর বসাইতে পারছি না, এবং এটা যদি কোনো সেন্টেন্সের শুরুতে বসে, যেমন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, তাই না, কোরআনের একটা আয়াত, মানে সূরা ফাতিহার ফার্স্ট ভার্স বা আয়াত, সেখানে দেখেন এইভাবে কিন্তু দেওয়া আছে। তো এই নিয়মটা আমরা জানি কি, এই যে যখন আলিফ লাম যুক্ত নাউন, আলিফ লাম যুক্ত যে ডেফিনাইট নাউন, সেটা যখন সেন্টেন্সের শুরুতে বসে, সেই ক্ষেত্রে উচ্চারণ করতে হলে আমরা এখানে কি জবর দিয়ে উচ্চারণ করি, কিন্তু আপনি কখনোই জবর লিখতে পারবেন না, এটা টোটালি রেস্ট্রিক্টেড, লিখা যাবে না। কিন্তু উচ্চারণ করার সময় যে সুকুন আছে, শুরুতে যদি সুকুন থাকে কোনো লেটারের উপর, সেটা কি উচ্চারণ করা যায়? উচ্চারণ করা যায় না, বিধায় হচ্ছে এই আলিফটাকে জবর দিয়ে অ্যারাবিকরা হচ্ছে সেটা, মানে অ্যারাবরা সেটা রিড আউট করে। ঠিক আছে, আর এই যে এখানে কিন্তু এটা বলেছে কি আলিফ লাম যুক্ত মানে ডেফিনাইট নাউন, সেটা বাক্যের শুরুতে থাকলে আলিফকে জবর ধরে উচ্চারণ করতে হয়। কিন্তু এর আগে যখন কোন একটা শব্দ আপনি যোগ করবেন, তখন আর কিন্তু আলিফের উচ্চারণ করা যায় না। এটা উচ্চারণ করতে গেলে কি হবে, ওয়াটা হচ্ছে হামজাকে ধরে নিবে। ঠিক আছে, মানে এখানে আসলে উচ্চারণ করা সম্ভব, এখানে আগে যেমন এটা দিয়ে সেন্টেন্স শুরু হলে উচ্চারণ করা যাচ্ছিল না, কিন্তু এখানে কিন্তু ওই ক্রাইসিসটা নাই, ওয়াও যোগ করার কারণে ওয়াল হামদু আমরা বলতে পারি। ঠিক আছে, এটা একটা ইস্যু আছে। আর হচ্ছে আরেকটা ইস্যু আছে, কিছু শব্দ আছে, মানে কিছু শব্দ আছে যেই হচ্ছে শব্দের শুরুটাই হচ্ছে কি দিয়ে হয়, আলিফ দিয়ে হয়, মানে আলিফ দিয়ে হয়, যেটার উপর যে জবর পেশ বসানো যায় না। তো এটা উচ্চারণ করা সম্ভব না, এই জন্য এই নিয়ম অনুযায়ী আপনার হচ্ছে শুরুতে এখানে জের দিয়ে আমরা পড়তে পারি, কিন্তু জের বসানো যাবে না। ঠিক আছে, কিন্তু জের দিয়ে পড়া যায়। কিন্তু সেটা যদি আবার শুরুতে হচ্ছে আপনার কোনো ইয়া চলে আসে, শুরুতে আবার যদি কোনো লেটার চলে আসে, তখন আবার এটার উচ্চারণ কিন্তু করা যায় না, যেমন হচ্ছে বিসমিল্লাহ, বা বা চলে আসছে না শুরুতে,